সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন রেজাউল করিম রানী, তিনি একজন কবি এবং চিন্তক। বাম দিকে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ রিয়াদ হোসাইন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 14 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। 2010 7 বছর ধরে প্রশ্নপত্র ফাঁস করেছে একই চক্র। 2012 চট্টগ্রামের রেলের জায়গা দখল, 40 লাখ টাকা ভাড়া আদায়। 2013 ছাত্রলীগের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী মিছিল পণ্ড। 2014 সব খুনি এক হয়ে খুনের রাজত্ব কায়েম করেছে খালেদা জিয়া। 2015 ফেলানির বিচার নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রিট। 2016 লক্ষ্মীপুরে যুবতীকে গণধর্ষণ, 10 ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা। 2017 বেপরোয়া ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড, অপরাধ করলে কিছুই হয় না। 2018 রোহিঙ্গারা 30,000 টাকায় পাসপোর্ট কিনছে। 2019 হাজিরা দিলেন অভিনেত্রী নওশাবা, মামলা সাইবার ট্রাইব্যুনালে বদলি। 2021 নওগাঁয় নিখোঁজ মুয়াজ্জিনের হাত বাঁধা লাশ উদ্ধার। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। শুরুতেই যাচ্ছি রেজাউল করিম রানী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2009 সালের একটি সংবাদ, অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে। দৈনিক প্রথম আলোর খবর ছিল একটি, একজন গণতন্ত্রের দাবিদার প্রধানমন্ত্রীর শাসনামলে কিভাবে এত দ্রুত দেশ জুড়ে অস্ত্র ছড়িয়ে পড়ে, যেগুলো অস্ত্র কিনা অবৈধ। আমরা দেখছি যে এখানে অবৈধ অস্ত্রটা কি পরিমাণ আপনার আমাদেরকে ভোগান্তির মধ্যে ফেলছে। একদিক দিয়ে তো রাষ্ট্রযন্ত্র ছিলই, তার বাইরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হাতে এবং তার অঙ্গ সংগঠনের বাহিনীর হাতে যে পরিমাণ বিপুল অস্ত্র ছিল, সেই বিপুল অস্ত্রের কারণে কিন্তু এই প্রাণহানিটা সিম্পলি 4 গুণ হয়েছে। মানে পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা মারছে, মানে আমি শুধু জুলাইয়ের কথা বলতেছি, তাদের গুলিতে নিহতের সংখ্যা যদি আপনি চিন্তা করেন, যদি ধরেন এখনো পর্যন্ত সরকারি হিসাবে 1400, এমনি তো নর্মাল হিসেবে আমরা 2000 আমরা করতে পারিনি, 3000, হ্যাঁ একটা এরকম একটা সংখ্যা যদি আমরা ধরি, আপনার 4 ভাগের 3 ভাগই আওয়ামী সন্ত্রাসী সংগঠনের হাতে থাকা যে অস্ত্র, সেটা দেশি বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বন্দুক, পিস্তল এবং অত্যাধুনিক অস্ত্র, এগুলোর মাধ্যমে তারা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে। ফলে এবং এই হত্যাকাণ্ডটা পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র গাজা স্ট্রিপ ছাড়া আর কোনো রিজনে এত অল্প সময়ে এত শিশু কিশোরকে হত্যা করা হয়নি। ফলে এইরকম একটা শক্তি, তাকে তো গণতান্ত্রিক বলার কোনো সুযোগই নাই। গণতন্ত্রের সবক দিত এবং এটা কেন দিতে পারতো, সেটা হলো যে আমাদের এখানকার যে ইন্টেলিজেন্সিয়া, মুক্তিযুদ্ধের যে বয়ান, সেটা আওয়ামী বয়ান, এটা যে জনযুদ্ধ, ওই রিভোল্ট থেকে যে আপনার যেভাবে সমস্ত কৃষক শ্রেণী পেশা মানুষের মধ্যে একটা জনযুদ্ধের মধ্যে 9 মাসের যে যুদ্ধের পরিক্রমা, সেটাকে তারা এক ব্যক্তির কৃতিত্বের মধ্যে দিয়ে বয়ান করার মধ্য দিয়ে এখানে তারা গণতন্ত্রের ধারণা, জ্ঞানের ধারণা, সত্যের ধারণার আওয়ামীকরণ করে ফেলেছে। এবং ইতিহাসের যারা ইতিহাস দখল করে তারাই ক্ষমতাটা দখল করে। ইতিহাসের বয়ান যার দখল করতে হলে আসলে ইতিহাসকে আগে দখল করতে হয়, নিজের কন্ট্রোলে নিতে হয়, আয়ত্তে নিতে হয়। তা আওয়ামী লীগ সেই কাজটাই করছে। ফলে আপনি ঠিকই বলেছেন, বিগিনিং থেকেই 2009 থেকেই তাদের না মুজিব আমল থেকে, এটা 71-এর পরে, জনযুদ্ধের পরের থেকে আপনি যদি আরো আগে যান, মুজিব আমল থেকে আপনি এটা বলতে পারবেন। মানে তারা একবার ক্ষমতায় গেলে তারা এটাকে কুক্ষিগত এবং লুটপাট করা, তাদের বিরোধিতা করলে তাদেরকে হত্যা করা, এটা মনে করে তাদের গণতান্ত্রিক রাইট। হাসিনার গণতন্ত্র হলো সেটাই
যে গণতন্ত্রে আপনি তার বিরোধিতা করলে আপনাকে ব্রুটালি হত্যা করা তার জন্য রাইট। মানে আমরা এটাকে যদি আপনি গণতন্ত্র বলেন তখন শুধুমাত্র হাসিনার মুখে উচ্চারিত গণতন্ত্রের একটা অর্থ আপনি দাঁড় করাইতে যেমন পারবেন। আমরা শুনেছি শেখ হাসিনার নিজের কথায় যে লাশের বদলা লাশ ফেলে দিতে হবে। শেখ হাসিনা তো একটা সাইকোপ্যাথ, সে তো ভারত থেকেই বাংলাদেশে আসছিল, এবারও তো ভারতে পালাই গেছেন। তখন যখন আসলো ভারত থেকে সে আইসা কিন্তু সে প্রথমেই বলছে যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করি। তো বাংলাদেশের মানুষের আমাদের স্মৃতির একটা সমস্যা আছে, আমরা খুব দ্রুত ভুলে যাই এবং আমাদের এটা একটা মানে আপনার পানিশমেন্ট যে ন্যাশনালি আমরা যে পানিশড হই মাঝে মাঝে, এইটা আমাদের গোল্ডফিশ মেমোরির কারণে হই। কারণ আপনার স্মৃতির সংরক্ষণের সংগ্রাম, ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রাম, মানে আমরা ইতিহাসের উপরে দাঁড়াই না কখনো। রাইট। এই জন্য মিলান কুন্দেরা এটা বলছে যে আপনার স্ট্রাগল ফর মেমোরি অ্যাজ ইফ স্ট্রাগল ফর পাওয়ার। আপনি আপনার স্মৃতিকে ধরে রাখার যদি সংগ্রাম করেন তাহলে আপনি ক্ষমতার জন্য সংগ্রাম করছেন। কারণ হলো আপনার উপর যে নিপীড়ন যে শাসক শ্রেণী যেভাবেই করে, যখন যারা করে, সেটাকে যদি আপনি মনে রাখতে পারেন তখন আপনি আপনার পজিশন, যেটা হলো পজিশন, পলিটিক্যাল পজিশন, সোশ্যাল কালচারাল পজিশনটা এবং দার্শনিক পজিশনটা আপনি ঠিক করতে পারেন। কিন্তু আপনি যদি বিস্তৃতি প্রবণ হন, আপনি যদি তার মায়া করেন না, খুনির মায়া করেন না, দেখেন ভিকটিম বিকাম কিলার্স। হাসিনা তার যে ভিকটিমহুডের রাজনীতিটা এখানে বিক্রি করলো, বিক্রি করার মধ্য দিয়ে সে কিন্তু কিলার হয়ে উঠলো এবং সে কিন্তু এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল, ফলে তিনি প্রতিশোধ নিয়েছেন। এবং আমাদের জন্য প্রথম মিস্টেক, জাতিগত মিস্টেক হলো আওয়ামী লীগের মতো এরকম একটা প্রতিহিংসা পরায়ণ এবং একটা লুটপাটের সিন্ডিকেট, এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের বাহির থেকে আসা একটি শক্তিকে আমরা রাজনৈতিক দল মনে করছিলাম। তার খেসারত বাচ্চাদের জীবন দিয়ে আমাদের দিতে হইল এবং তাদের প্রতি আমরা সিম্প্যাথি দেখিয়েছি। ওইটাই বললাম, ওই সিম্প্যাথি দেখানোর কারণটা কি, আপনি রক্ষী বাহিনী, গণবাহিনীর এই প্রতিরোধ যুদ্ধ আমরা ভুলে গেলাম দ্রুতই। এখানে যে হাজার হাজার তরুণ মেধাবী ছেলেদের জীবন তারা আপনার নিয়ে নিল এবং পাখির মতো গুলি করে তারা হত্যা করলো এবং পুরা দেশটাকে তারা টুঙ্গিপাড়ার কলোনি হিসাবে ব্যবহার করছে। এটা মুজিব পরিবারের সম্পত্তি হিসেবে বাংলাদেশকে ব্যবহার, কোনো মানুষের তো নাগরিক অধিকার দূরের কথা, মানবিক মর্যাদার স্বীকৃতিও ছিল না। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু করাটা একটা ব্লাসফেমাস ব্যাপার ছিল, এটা অ্যাজ ইফ এটা আপনার ধর্ম বর্ণনাগত ব্যাপার। তো সেই রকম একটা শক্তিকে, হ্যাঁ, আপনি এটাকে গণতন্ত্রের কথা, তারা হ্যাঁ গণতন্ত্রের কথা বলেই তারা এটা করতে। দেখেন ফ্যাসিবাদ পৃথিবীর কোথাও ফ্যাসিবাদ হিসাবে আবির্ভূত হয়নি। হিটলার, মুসোলিনি কেউ বলে নাই যে আমি ফ্যাসিস্ট, আমাকে আপনার, তারা গণজোয়ারের মধ্য দিয়ে ক্ষমতায় আসে, আইসা পরে ফ্যাসিবাদ এবং বিপুল জনপ্রিয়তা নিয়ে আসে এবং এই জনপ্রিয়তা অর্জন করার জন্য তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার মধ্যে দিয়ে তারা একটা হাইপার রিয়ালিটি তৈরি করে, মানে অতি বাস্তব তৈরি করে, বাস্তবতার থেকে জনগণকে বিচ্যুত করে একটা হাইপার রিয়া, যেমন ধরেন 10 টাকার চাল, হ্যাঁ, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ, এই যে নানা রকম যে মিথ্যা এবং উন্নয়ন, মানে একটা মিথ্যা বয়ানের উপরে দাঁড় করিয়ে, রাইট, এটাকে বলে ফেথ ইন ফেক। আপনি 100% মিথ্যার উপর বিশ্বাস করার মধ্য দিয়ে পুরা জনগোষ্ঠী প্রতারিত হয় এবং এই মিথ্যা বিশ্বাসের কাফফারা হিসাবে তার নিজের জীবন বা রক্ত, আমরা এত রক্ত ঝুলিয়ে দেখলাম। রিয়াদ ভাই, যে পৃথিবীর কোন কোন দেশে গণতন্ত্রের কথা বলে এইভাবে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানানি, যেটা রনি ভাই যে কথাটি বললেন যে ফেথ ইন ফেক, হ্যাঁ, যে এই হিস্ট্রি আসলে কবে থেকে শুরু হয়েছে এবং এই হিস্ট্রির পরিণতি কোন জায়গায় গিয়ে সেই জাতিকে বা সেই রাষ্ট্রকে ঠেকিয়েছে? মানে আমরা 20th সেঞ্চুরি যেটাকে বলি, প্রথম বিশ্বযুদ্ধের পরপর থেকে এর যে প্রকট যে আবির্ভাব, অস্ত্রের ঝনঝনানি, এটা আপনি ফ্যাসিস্ট থেকে শুরু করেন, হিটলার যারা করছিল তাদের সে বাহিনী তৈরি করে বিভিন্ন অস্ত্র দিয়ে তারা নিজের অধিকার প্রতিষ্ঠা করার যে সংকল্পটা যে ছিল আর কি, এটা তো করে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে গেল। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দেশগুলো দিয়েই কিন্তু এই জিনিসগুলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো তারপরে সবাই মনে করলো যে না, এই জিনিসটা শেষ হয়ে যাবে। কিন্তু এর পরেও যদি আপনি দেখেন, ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, এইসব দেশে যারা কিনা ডিকটেটরশিপ কায়েম রেজিমটাকে তৈরি করে এস্টাবলিশ করেছে, তারা খুব ব্রুটালি তাদের লোকজনদেরকে অস্ত্র দিয়ে এই সাধারণ জনগণের উপরে জোর জবরদস্তি, মানে খুনাখুনির যে রাজনীতি যেটা হয় সেটা তৈরি করে। কিন্তু এর প্রতিফলন কিন্তু ভালো হয় না কোথাও। তো জনগণের বিপ্লব, যেমন ফার্ডিনান্ড মার্কোস একটা চরম একটা উদাহরণ, অ্যাকিনোকে উনি তো প্লেনে গুলি করে মেরে ফেলালেন। হ্যাঁ, তো আমাদের সাউথ ইস্ট এশিয়াতে খুব বেশি যতটুকু হয়,
আবার আপনি মিডল ইস্টে যদি দেখেন, সিরিয়াতেও এই ধরনের ঘটনা ঘটেছে, ইরাকেও এই ধরনের ঘটনা ঘটেছে, আফ্রিকাতে তো এখনও হচ্ছে। এবং এর পুরো জিনিসটাই আসলে ভাই যেটা বলছিলেন যে যারা আসেন তারা তো আসলে গণতন্ত্রের কথা বলে আসেন, কিন্তু তারা ইভেনচুয়ালি তাদের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য অস্ত্র দিয়েই মানুষের যে প্রতিবাদ করার ক্ষমতাটাকে ভয় দেখিয়ে হত্যা করে তাদের এই জিনিসটা বন্ধ করে। অস্ত্র হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজতম বিষয়। কিন্তু এর পরে যে জিনিসটা হয় যে এত অস্ত্র আসার পরে, আপনার মনে আছে ওই ৭১-এর পরে সিনেমা হলো যে আবার তোরা মানুষ হ, ওরা 11 জন, অস্ত্রের বিষয়টা কিন্তু অস্ত্রের বিষয় ছিল। এবং আপনি জানেন কিনা জানি না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রথম অর্ডার ক্ষমতা নেওয়ার পর ডিজিএফ এর কি ছিল জানেন? আমি অস্ত্র চাই, কোথায় পাবা আমি জানতে চাই না। এমনও দেখা গেছে আওয়ামী লীগের লোকজনে প্রচুর পরিমাণ অস্ত্র তিনি বের করেছেন। পুলিশের হাতে যে মারণাস্ত্রগুলো দেয়া হয়, পুলিশের কিন্তু পৃথিবী জুড়ে একটা ধরনের সার্টেন ক্রাইটেরিয়া থাকে যে সে এই ধরনের মারণাস্ত্র ব্যবহার করতে পারে যদি সে চায়। সেখানে সমরাস্ত্রে মারণাস্ত্র দিয়ে এদেরকে দিয়ে এই যে ৩,০০০ লোককে মারানো হলো, এটা তো খুব কমই বলে। কিন্তু রনি ভাই এখানে একটি তথ্য দিলেন যে তথ্যটি আসলেই নতুন, কিন্তু এটি বাস্তব, যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে যত না মানুষ শহীদ হয়েছে তার চেয়ে বেশি রক্ত ঝরেছে আওয়ামী লীগের যে ক্যাডার যারা, তাদের কাছে এই অবৈধ অস্ত্রের ব্যবহারে। প্রথমত হচ্ছে যে তাদের ভিতরে এক ধরনের প্রথম থেকেই, আপনি যদি 2009 তাদের প্রথম যে ইলেকশনটা 2008-এর ইলেকশনটা, তারা তো জানতোই যে আমাকে তো এখানে বসানো হচ্ছে, আমি তো এটা তো 2040 এবং আপনার খেয়াল আছে পরে তারা কিন্তু বলতো 2022 এরকম বলতো, তারপর 2040-50 পর্যন্ত কিন্তু তাদের অবজেক্টিভ চলে গেছে। এইটা যখন আপনি ধরে রাখবেন, আপনি তো বুঝতেই পারছেন যে আমি গণতান্ত্রিকভাবে ইলেকশন করে তো এটা হবে না, আমাকে জোর জবরদস্তি করে অস্ত্র দিয়ে মানুষকে খুন করে মানুষকে হত্যা করে আমাকে এই জিনিসটা করতে হবে। আপনি তো এই হত্যাটা দাও কুড়াল দিয়ে তো আপনি কয়টা মানুষকে মারতে যাবেন? কিন্তু এখানে একটা মজার জিনিস হচ্ছে ওনার রেটরিকটা কিন্তু আপনি খেয়াল করবেন, উনি কিন্তু কন্টিনিউয়াসলি বলতো খালেদা জিয়া খুনি, অস্ত্র, বিএনপি অস্ত্রের রাজনীতি করে, সব কিছু ট্যাগ কিন্তু তারা যে জিনিসটা করছে প্রতিপক্ষের ঘাড়ের উপরে, প্রতিপক্ষের ঘাড়ে তারা নিজে, কিন্তু বাস্তবটা তো সত্য। আমরা যে এতগুলা খুন দেখলাম, আপনারা র্যাব বলেন, র্যাব তো ধরেন ওই যে নারায়ণগঞ্জে হত্যা করলো, এটা তো ভাই এটা তো কন্ট্রাক্ট কিলিং। রনি ভাই, আপনি গোল্ডফিশ মেমোরির কথা বললেন, যে গোল্ডফিশ মেমোরি আমরা ভুলে যাই। আমরা গত বছর 2024 সালের জুলাইয়ে যে অভ্যুত্থান দেখলাম, যে রক্ত দেখলাম, আমরা কি 25 সালের জুলাইয়ে এসে সেটি মনে রাখতে পেরেছি? আমাদের রাজনৈতিক দলগুলোর যে প্রেজেন্ট অ্যাক্টিভিটিস, আমাদের যে গণতন্ত্র উত্তরণের যে আশা, যে প্রত্যাশা, সেটা আমরা কতটুকু মনে রাখতে পেরেছি, কতটুকু শিখতে পেরেছি, এবং ভবিষ্যতের জন্য কতটুকু আমরা প্রস্তুতি নিচ্ছি? আপনার অবজারভেশন কি? প্রথম কথা হলো এই অভ্যুত্থানের পরেই আমরা দেখলাম যে এক শ্রেণীর লোক যারা এস্টাবলিশমেন্টের ভেতরে ছিল, পলাতক সরকার ক্ষমতায় থাকলো বা গেলো তাতে কিছু আসা যায় না, এরকম লোকগুলো এসে এটাকে বয়ান করা শুরু করলো, এটার মাহাত্ম্য এমনভাবে প্রচার করা শুরু করলো যে প্রথমে তারা বললো এটা একটা বিপ্লব, মানে তারা বইটই লিখে একেবারে বইটই লিখে এটার বাণিজ্য শুরু করে। ঠিক যেরকম 71 সালে এখানে যুদ্ধ না করে যারা কলকাতা এখানে আশ্রয় ছিল, মৌজমাস্তির মধ্যে ছিল, এখানে আইসা পরে 71-এর কাহিনী বীরযোদ্ধা হয়ে গেল, কলম যুদ্ধ হয়ে গেল, ঠিক একই প্রবণতা 24-এও ঘটছে। ঘটনার মধ্য দিয়ে কি হইল, কিন্তু এখানে যারা যুদ্ধটা করছে, এটা যদি আপনি একটা কাইন্ড অফ যুদ্ধই, জুলাইয়ে কিন্তু দেখবেন প্রত্যেকটা পয়েন্ট যেগুলো যাত্রাবাড়ি, মিরপুর, এগুলো এক একটা আপনি সেক্টর হিসেবে পাঠ করতে পারবেন। ঢাকার বাইরে ওরকম সেক্টর ছিল, মানে ওই সেক্টরগুলো লড়াইয়ের ময়দান হয়ে উঠছিল যে ওইখানে দখল কে নিবে, আওয়ামী লীগ না জনতা, আওয়ামী লীগ, পুলিশ লীগ, তারপরে বিজেপি, সব মিলে একদিকে, আর সারা বাংলাদেশ একদিকে, আর বাংলাদেশ একদিকে। এরকম প্রত্যেকটা পয়েন্টকে আপনি যদি একটা সেক্টর ধরেন, হ্যাঁ, এক একটা আপনার যুদ্ধের ময়দান ধরেন, একটা কারবালা ধরতে পারেন আপনি, তো সেই কারবালাগুলোতে যারা যুদ্ধ করছে, যারা ফাইট দিছে, এরকম লক্ষ লক্ষ আপনার তরুণ, ইয়াং, যাদেরকে আমরা মানুষ, শিক্ষার্থী, এবং রাজনীতিক কর্মীরাও ছিলেন, অবশ্যই এই সম্মিলিত, এরা তো এদের মেমোরিটা তো এত তাজা এবং তারা এখনো ট্রমার মধ্যে ছিল, ফলে ওই মিথ্যা বয়ানটা এইবার আর ওয়ার্ক করেনি।
ওয়ার্ক করে না, এবং এই প্রজন্মটা ছিল এডুকেটেড বড় অংশে, সাধারণ মানুষও ছিল, কিন্তু বড় অংশে আন্দোলনটা পুরা সময় ধরে ক্যারি করা, চালানো, চূড়ান্ত পর্বে নেওয়ার সময় তো ধরেন শেষের দিকে সমস্ত লোক নামছে, কিন্তু সমস্ত লোক তার প্রথম দিকে নেমে যায়নি। প্রথম দিকে যারা আন্দোলনটাকে এখানে পুরা স্টার্ট করা বা ক্যারি করা, ফাইট ব্যাক করা, এটা তরুণ প্রজন্মই করছে, এবং যারা ফিনিশিং দিয়েছে হ্যাঁ বড় অংশে তরুণ প্রজন্মই করেছে। সবাই জনতা, অন্যান্য পেশাজীবী নামছে, একদম ধরেন চূড়ান্ত মুভমেন্টে নামার মধ্যে দিয়ে বিজয় আসছে। কিন্তু আমি বলতেছি এই যে তরুণ প্রজন্মটা, এই প্রজন্মের মধ্যে একটা বড় অংশ যেহেতু এডুকেটেড, ফলে এই ৭১-এর মতো এই মিথ্যা গল্পটা এটা ওয়ার্ক করে না, বয়ান এস্টাবলিশ করা যায় না। এবং আরেকটা ব্যাপার হলো আমাদের মতো, কিন্তু রনি ভাই আমরা কি সেই বয়ান তৈরি করা যায়নি, ঠিক আছে, কিন্তু আমরা কি প্রকৃত বয়ানটা ধরে, আমাদের মতো লোক যারা এট দ্য সেম টাইম মাঠে ছিলাম এবং কথাবার্তা বলি, লেখালেখি করি, থাকার কারণে যেটা হলো আমরা এটার যে একটা কালেকটিভিটি, এবং এটা কোনোভাবে বিপ্লব না, কিন্তু একটা অভ্যুত্থান এবং একটা ঐতিহাসিক ঘটনা। অভ্যুত্থান ঘটাইলে মানে আপনার এটাকে বিপ্লবী বানাইতে হবে জোর করে, হ্যাঁ, নাহলে আপনার ইজ্জত থাকবে না, ব্যাপারটা এরকম না। অভ্যুত্থান অনেক বড় ব্যাপার। তো ফলে এইটা এবং এইটার কর্তা সত্তা, সাবজেক্টিভিটি হলো প্লুরাল। এইটার মাস্টার মাইন্ড বললে কিছু নাই, একক ব্যক্তির ইশারায় কিছু হয় না, এটা একটা জেনারেশনের মুভমেন্ট, এবং এটার ২৪-এর জাতির পিতামাতা, রাইট, ২৪-এর জাতির পিতামাতা কিন্তু কোনো ব্যক্তি দেখাইতে পারবে না, পুরা জেনারেশন। এবং দেয়ালে দেয়ালে লেখা আছে কিন্তু জেন জি, হ্যাঁ, এই যে জেনারেশনের অভ্যুত্থান, রাইট, এই যে জেনারেশনের অভ্যুত্থান, সেই জেনারেশনের অভ্যুত্থানটা যদি আপনি পাঠ করেন তাহলে দেখবেন যে এটার যে কর্তাসত্তা, এটা প্লুরাল। এখন প্লুরাল কর্তাসত্তার ক্ষেত্রে এইটার স্টেক যখন আপনি বিভাজন করতে যাবেন, তখন এইটার যে চরম এবং পরম স্পিরিচুয়াল বিউটি এবং পসিবিলিটি, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সেটা ২৫ সালে এসে আমরা দেখছি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশ অর্জন করার কথা ছিল সেই জায়গায় তো নাই, বরং আমরা অভ্যুত্থানের পরে এখন আমরা কোথায় আছি, সেটা হলো আমরা আছি একটা লেট ফ্যাসিজমের মধ্যে। এটাকে আপনি বলতে পারেন ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। আপনার অভ্যুত্থানের পরে ঘটনাটা কি ঘটছে, আরো সহজভাবে যদি বলি, হাসিনা চলে গেছে, হাসিনার শাসকের পতন হয়েছে, কিন্তু শাসন কাঠামো একই রয়ে গেছে। ফলে অভ্যুত্থানের প্রথম আপনার যে কাজটা ছিল আমাদের, শুধু শাসক যে পরিবর্তন, মানে ধরেন শাসন ব্যবস্থা ভেঙে দেওয়া, শাসন ব্যবস্থা ছিল, কারণ জেনজি তো রায় দিছে কোন ধরনের শাসন সে দেখতে চায় না, সে ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চায় না, সে অনলাইনে আপনার সমালোচনা করে, অনলাইনে আপনি অকথ্য ভাষায় বেনামের আইডি দেয়া গালাগালি করবেন, সেই জিনিস সে দেখতে চায় না, সৃষ্টি করা, হ্যাঁ, এইগুলো দেখতে চায় না সে, সোশ্যাল মিডিয়া হোক, প্র্যাকটিক্যালি হোক, এগুলো দেখতে চায় না। তো ফলে এইগুলোর বিরুদ্ধে রায় দিচ্ছে। এবং কোন ধরনের রাজনীতি আপনি করবেন সেটা হলো ৫ তারিখে যে ঐক্যটা আপনার হয়েছিল ন্যাশনাল ইন্টারেস্টে, সেই রাজনীতিটা আপনার করতে পারতে হবে। এখন এটা করার ক্ষেত্রে প্রধান সমস্যা হলো আপনি অভ্যুত্থানকে একটা পার্সোনিফিকেশন করতে গেলেন, দলীয় করতে গেলেন, এটা জাতীয় ইভেন্ট, এবং ক্রেডিট ভাগাভাগি করতে গেলেন, মাস্টারমাইন্ড খুঁজলেন, স্টেক হোল্ডারের মতো এনজিও ওয়ার্ড এখানে ঢুকাইলেন, এবং এনজিও প্রজাতন্ত্রী সরকার দিয়ে এটা চালানোর চেষ্টা করলেন। সব মিলে যে ঘটনাটা ঘটলো, এইটার যে একটা সুপ্রিম স্পিরিচুয়াল একটা হাইট ছিল, ন্যাশনাল একটা বিউটি ছিল, সলিডারিটি ছিল। যে ছেলেটা প্রাইভেটের নাম আসছিল ও জীবনে বিসিএস দিবে না, এবং যে গৃহবধূ এখানে ছিল সে কোনোদিন ক্ষমতায় যাবে না, যে রিকশা চালক সে রিকশা চালাচ্ছে, রিকশাই চালাবে সে, রাইট। তো ফলে এই কিন্তু সে যে জীবন উৎসর্গ করার জন্য যে রাজি হয়ে গেল, এই যে স্যাক্রিফাইসটা, এইটা হলো ন্যাশনাল প্রয়োজনে। এটা আপনার দলের প্রয়োজনেও না, আমার দলের প্রয়োজনেও না, হ্যাঁ, কোনো গুপ্ত সংগঠনের জন্য না, কোনো প্রকাশ্য সংগঠনের জন্যও না, এটা জাতীয় প্রয়োজনে। এই যে জাতীয় বীর, এই জাতীয় বীরদের যারা অবমূল্যায়ন করে, যারা তাদের প্রতি ধরেন আবার অবহেলা করে, অবজ্ঞা করে, সে জাতি তো আপনার আগাইতে পারে না, সে জাতি পিছায়। আমাদের ১ বছর পরে এসে আমরা এতটা হতাশ হয়ে গেলাম, এত দ্রুত আমরা কেন এই এত রক্ত, এত প্রাণ, এত তরুণের লাশ দেখলাম, আমরা কেন ভুলে গেলাম? এখানে আসলে কি আমাদের স্পিরিটটা আমরা হারিয়েছি? ঠিক আছে, না, স্পিরিট এখনো পুরো হারায় নাই, কারণ যে জেনারেশনটা লড়াই করেছে তারা তো স্টিল অবজার্ভ করতেছে। আমাদের যেটা হলো ৫ তারিখের মধ্য দিয়ে এক ধরনের স্টুপিড বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করলো রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, জনগণ ম্যান্ডেট দিয়ে দিছে। নো, অভ্যুত্থান কখনো ম্যান্ডেট হয় না। অভ্যুত্থানের একটা পপুলার আপরাইজিং, অভ্যুত্থান এক ধরনের আকাঙ্ক্ষা। অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটনাটা কি করছে, জামাতের আওয়ামী লীগের বিরোধিতা, বিএনপির আওয়ামী লীগের বিরোধিতা, একটা ছাত্রের আওয়ামী লীগের বিরোধিতা, একটা রিকশালার আওয়ামী লীগের বিরোধিতার মধ্যে তারতম্য আছে, তফাৎ আছে, কিন্তু সবাই আওয়ামী লীগ বিরোধী ছিল, অভ্যুত্থান হয়েছে। কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা রাজনৈতিক ভীষণ আছে, প্রস্তাবনা আছে, চিন্তা আছে, ইডিওলজি আছে। ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, তাহলে এনসিপির জন্ম হইল কেন? এটাই যদি ম্যান্ডেট হয়, এবং ফলে যে বুদ্ধিজীবীরা এই অভ্যুত্থানকে ঐক্যমত হওয়ার সুযোগও নেই, এই ঐক্যমত প্রথম নষ্ট হয়েছে অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেটাই আমি বলার চেষ্টা করছি। যে বুদ্ধিজীবীরা ফলে অভ্যুত্থানকেই
প্রথমে বিপ্লব এবং এর মধ্য দিয়ে ম্যান্ডেট কায়েম হয়েছে বলে প্রচার করছে, তারা সবচেয়ে বড় ক্ষতিটা করছে বাংলাদেশের অভ্যুত্থানের পরে। কেননা অভ্যুত্থানের পরে আপনার রাজনীতি লাগবে, অভ্যুত্থানের আলোকে রাজনৈতিক দলগুলোর, বড় দল ছোট দল মাঝারি দল যাই বলেন, ডিক্লারেশন লাগবে, হ্যাঁ তার ডিক্লারেশন এবং তার নিজের রাজনীতি কারেক্ট করতে, এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে অভ্যুত্থান। 7 নভেম্বরে সিপাহী বিপ্লবের পরে জিয়া রহমান যেরকম বলছিল যে আমি রাজনীতি করাকে মানে চোর বাটপাড়ির যে রাজনীতি করে যে ভাগ্য উন্নয়নের যে এটা মানে আপনার আয়োজনের মধ্যে ঢুকে যাওয়া, এটাকে আমি কঠিন করে তুলব, যেটা বিগত সরকার নানা রকম ভুল প্রচারের মধ্যে নিয়ে গেছে। এখনও আপনার কারো বলা লাগে নাই রাজনীতি কঠিন হয়ে গেছে করা, কারণ আপনার এই জেনারেশন কোন ধরনের রাজনীতি দেখতে চায় না সেই ব্যাপারে রায় দিয়ে দিছে। এখন আপনার রাজনৈতিক দলগুলোর সম্মিলিতভাবে দায়িত্ব হলো ন্যাশনাল এই স্পিরিটটাকে আমলে নিয়ে যেই ধরনের নাগরিক ভিত্তিক নাগরিক অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র এই নতুন প্রজন্ম দেখতেছে সেরকম একটা রাষ্ট্র উপহার দেওয়া। কিন্তু যেটি আমরা পারিনি। কিন্তু কেন পারিনি? আপনি যখন অভ্যুত্থানকে ম্যান্ডেট বলে চালাইলেন তখন কি হলো? তখন হইলো এই অভ্যুত্থানকে এই 71 পূজার মতো আবার অভ্যুত্থান পূজার একটা ব্যবসা দাঁড়াইলো। বিএনপি চাঁদাবাজ, জামাত 71 যুদ্ধ অপরাধী, এনসিপি আপনার দুর্নীতিবাজ, হ্যাঁ তাহলে ভালোকে নন পলিটিক্যাল মানে এনজিও সরকার। এই যে একটা ফর্মুলা পুরো ডিপলিটিসাইজেশন করার যে প্রকল্প, সেই প্রকল্প ভিতরে জাতিকে ঢুকাইয়া যেখানে অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর রাজনীতি বিকাশের একটা দরকার ছিল, সেটা না করার মধ্যে দিয়ে আপনি জাতিকে বিভক্ত করলেন। তুই অভ্যুত্থানের গাদ্দার, তুই অভ্যুত্থানের দালাল, তুই ঠিকাদার, এই ধরনের নানা রকম কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে আপনি পুরো বিচ্ছিন্ন করে মনোযোগ দিতে কাদের পারপাস সার্ভ করলেন, এটাই রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে। তারা যে কোন ফর্মুলায় তারা এই কাদা ছোড়াছুড়ির মধ্যে ঢুকলো, কোন রাজনৈতিক প্রজ্ঞার বলে তারা এই ঐক্য নষ্ট করলো, এর কাফারা তাদেরকে দিতে হবে। ফলে এখানে মূল সমস্যাটা ঘটছে, প্রথমত অভ্যুত্থানের বয়ানটাকে বিপ্লব বলে চালাইছে, তারপরে এই অভ্যুত্থানটাকে ম্যান্ডেট আকারে বলা হয়েছে। অভ্যুত্থান ম্যান্ডেট না, অভ্যুত্থানের আলোকে আপনার দেশকে গণতান্ত্রিক পথে পরিচালিত করতে হবে এবং গণতান্ত্রিক পথে পরিচালিত করার প্রাইমারি স্টেপ হলো ভোটাধিকার সমৃদ্ধ একটা নির্বাচন, নট শুধু নির্বাচন, সেখানে আপনার এখনো নির্বাচন নিয়ে কথা বলতে হয়। রিয়াদ ভাই, রনি ভাই যে কথাটি বললেন যে আসলে অভ্যুত্থানের স্পিরিচুয়াল যে জায়গাটি, সেই জায়গাটি আসলে আমরা বুঝতে পারিনি বা আমরা হাতছাড়া করেছি। রাজনৈতিক দলগুলোকে একেবারে সুকৌশলে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য ভেঙে দেওয়া হয়েছে। আসলে রাজনৈতিক দলগুলো কি এই জিনিসটা এখনো বুঝতে পারেনি? 1 বছর পরে এসে কেন তারা বুঝতে পারছে না? আমাদের সমাজের কিছু তাত্ত্বিক ক্ষমতালোভী অরাজনৈতিক ব্যক্তি ঢুকে পড়েছে। তারা তাদের চিন্তাধারা রাজনৈতিক বলয়ে বিভিন্ন গোষ্ঠী সৃষ্টি করে এখন আপনারা যা যা দেখছেন এগুলো কিন্তু সবই আসলে তাদেরকে এস্টাবলিশ করার জন্য। তার মানে কি রনি ভাইয়ের কথা অনুযায়ী এটা একটা লেট ফ্যাসিজম চলছে? অবধারিত। এবং শুধু সেইটাই না, আমি প্রথম টপিকটা তো যদি আমি আপনার ফেরত যাই, আমরা যে অস্ত্রের রাজনীতিটা যেটা থাকে এটা থেকে তো আমরা তো বের হইতে পারি নাই। এই জন্য বের হতে পারি না, শেখ হাসিনার বক্তব্য শুনেন নাই? উনি কি বলেছে, নাম টাম লেখো। আমরা তো রাজনীতি নিয়ে কথা বলতেছি, আমি তো গৃহযুদ্ধের দিকটা দেখতে পাচ্ছি। একটা জিনিস করবার জন্য আপনি 71-এর যুদ্ধ যদি দেখেন, একটা দেশে গৃহযুদ্ধ তৈরি করার জন্য একটা 3টা জিনিস দরকার হয়। একটা হচ্ছে অস্ত্র, আপনি যে বলছিলেন এত অত্যাধুনিক অস্ত্র কেন আওয়ামী লীগের হাতে, 1, 2 হচ্ছে অর্থ, 3 হচ্ছে ম্যান পাওয়ার। আপনি আওয়ামী লীগে তো কাউকেই পাইলেন না, আপনি তো অস্ত্রও পেলেন না। তো সবাই তো এখানে ব্যাংকক গিয়ে বসে আছে, ভারতে গিয়ে বসে আছে, তাদের অর্গানাইজ করে কালকে যখন এই দোটানার মধ্যে তারা যে কালকে আসবে না, সাথে আরেকটা দেশ তাদেরকে মদত দিচ্ছে, তারা আগেও মদত দিয়েছিল। ইট ওয়াজ এ ট্রেনিং গ্রাউন্ড। আপনি এটা ঠেকাতে পারবেন? তো এনারা যারা করছেন রাজনীতি বোঝেন না ভাই। বিএনপিকে কিংবা জামাতকে আপনি যে ক্রিটিসিজমে ফেলেন না কেন, তারা তো একটা রাজনৈতিক দল, তাদের তো একটা রাজনৈতিক ইতিহাস আছে, রাইট? তারা কিন্তু শুধুমাত্র ক্ষমতা লোভের জন্যই না, আমি রাজা হব সব কথা হচ্ছে, নির্বাচনের কথা হচ্ছে, পিআরের কথা হচ্ছে, এটা হবে। আপনি আমাকে বলেন তো কোন আলোচনাটাতে জনগণের কথাটা বললো, আমি আমার ভোটটা দেব, আমাকে কেউ বলবে না আমি কাকে ভোট দিয়েছি, আমি আমার অধিকার দিয়ে ভোট দেব। আপনি কোথাও জনগণের কথা দেখেছেন এদের কারো মুখে? অথচ জনগণ রাস্তায় নেমেছে বলেই তো আওয়ামী লীগ আজকে নেমে গেল, শেখ হাসিনা ভাগলো। জেনারেল ওয়াকার সাহেব কি বলেছিলেন শেখ হাসিনাকে? এই দাবানলে মানুষ আমরা ঠেকাতে পারবো না। ঢাকা শহরে চারিদিক থেকে মানুষ ঢুকছে, এ মানুষকে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে না? প্রতিটা মানুষ রাস্তায় নেমে গিয়েছিল। সেই মানুষগুলো কারা ছিল? সাধারণ মানুষ। তারা তো যার যার কাজে চলে গেছে, রাইট? শিক্ষক শিক্ষকতায় চলে গেছে, চিকিৎসক তারা সেদিন সবাই রাস্তায় নেমেছিল। কিন্তু এই ভ্যাকিউমটার মধ্যে
আমরা দেখতে পেরেছি কিছু অরাজনৈতিক ব্যক্তি যারা কিনা এসে ধরেন, আবারও বলছি যে তারা তাদের নিজেদের ভবিষ্যৎ, তারা মনে করে তারা দেশটাকে শাসন করতে পারবে, তারা একটা গোল্ডেন ফর্মুলা আছে বাংলাদেশে চালাতে পারবে। এটা রাজনীতি না রে ভাই, এটা ফ্যাসিজমের আরেকটা মুখ। রনি ভাই, আগামী নির্বাচনে যখন ফেব্রুয়ারি ধরে রাজনৈতিক দলগুলো বা সরকারের এক ধরনের প্রিপারেশন আমরা লক্ষ্য করেছিলাম, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এখন আবার রাজনৈতিক দলগুলো এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে চলে গেছে। কেউ পিআর বলছে, কেউ ট্র্যাডিশনাল ফরম্যাটে বলছে। কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো রাজপথে থেকে লড়াই করেছে, তাদের ভিন্ন সুর কি কোনো অনিশ্চয়তার বার্তা দেয় কিনা? আপনার অবজারভেশন কি? তাহলে সলিউশনটা কোন জায়গায়? অভ্যুত্থানের পরে শুধু সংস্কার দিয়ে হবে না, আমাদের একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে নামতে হবে, এবং সেই পুনর্গঠন প্রক্রিয়াটা জনগণকে সাথে নিয়ে, ধরেন সংস্কার প্রক্রিয়াটাও দীর্ঘ, এবং সেই জনগণকে সাথে নিয়ে আপনি কীভাবে করবেন? ধরেন এতগুলো সংস্কার কমিশন হয়েছে, এটা কৃষি প্রধান দেশ, আমাদের খাদ্য নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে, আমাদের খাবারের বিষ খাবার একাকার হয়ে গেছে, সেখানে একটা কৃষি কমিশন নাই, অথচ আপনার গর্ব হইল কৃষি ভিত্তিক দেশ, আপনি এটা এগ্রো ইকোনমির কান্ট্রি আমাদের। হ্যাঁ, তো আপনার এগ্রো ইকোনমি বেসড আপনার জীবনধারা, আপনার কৃষি রিফর্ম লাগবে না? কৃষকের ভাগ্য ঠিক করতে হবে না? এডুকেশন লাগবে না? এগুলো কোথায়? আরেকটা হলো সংস্কার প্রক্রিয়াটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢোকানো তো দরকার নেই। এবং অভ্যুত্থানের পরে সবচেয়ে দুঃখজনক যেটা হয়েছে সেটা হলো প্রত্যেকেই ক্ষমতা, রাজনীতি, রাষ্ট্র কাঠামো এগুলো নিয়ে আলাপ করতেছে। ইমিডিয়েট জনগণকে দেখভাল করবার যে আকাঙ্ক্ষা থেকে জনগণ একে অপরের পাশে দাঁড়াইলো, একজন যে ছাদের থেকে পানির বোতল ফালাইলো, খাবার রান্না করে খাওয়াইলো, হ্যাঁ, ও তো ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে খাবার রান্না করে খাওয়ায়নি। তো অভ্যুত্থানের পরে আপনি ক্ষমতা কাঠামো নিয়ে এত কথা বলতেছেন কেন, এত চিন্তা করতেছেন কেন? আপনি তো ইমিডিয়েট সার্ভিসটা দিবেন। অভ্যুত্থানের পরে রাজনীতিটা হবে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে আমি নেতা হব, হ্যাঁ, প্রচুর টাকা দিয়ে নমিনেশন করব, তারপরে চুরিজারি করব। এখন এটা না, এখন আপনি যে অবস্থায় আছেন, আপনার প্লেটে একটা রুটি আছে, অর্ধেক দিয়ে দেন, এটাই হলো রাজনীতি, সার্ভিস ওরিয়েন্টেড। এবং গোটা রাষ্ট্রটাকে আওয়ামী আমলে আমরা দেখছি কি লুটপাটের একটা কারখানা। অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি যে বিগত 17 বছর ধরে জামাত, বিএনপি সহ যে ছোট ছোট রাজনৈতিক দল যারা রয়েছে তারা 17 বছর ধরে আন্দোলন করেছে, সেই আন্দোলনের কর্মীরা এখন ছিটকে পড়ছেন, সুবিধাবাদীরা বেশ জায়গা করে নিচ্ছেন, এবং এই যে দীর্ঘত্যাগী কর্মীরা তারা অনেকে মন খারাপ করে কিন্তু রাজনীতি থেকে হাত গুটিয়ে নিচ্ছেন বা ব্ল্যাক মানির কাছে পরাজিত হয়ে যাচ্ছেন। ছোট করে বলবেন, আমরা শেষ করব। এটা রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, এবং এই যে উনি ভাই যেটাকে বলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এর মধ্যে কিছু টাউট বুদ্ধিজীবীরা ঢুকে পড়ছে। হ্যাঁ, এই জন্য এই করাপ্ট ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে। এবং সেক্ষেত্রে দেখেন রাজনীতি লাগবে আমাদের। রাজনীতিবিহীন যদি আপনি রাজনৈতিক সমস্যাকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা না করে বিকল্প কোনো কিছু খুঁজেন, তার পরিণতি হয় ভয়াবহ। ফলে আমাদের রাজনীতি ঠিক করতে হবে, এবং রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যাই বলেন, 5 তারিখের পরে 100% বিরোধিতার জায়গায় আর রাজনীতি করার সুযোগ নেই। আপনি অফার করবেন, হ্যাঁ, জনগণকে কে কত ভালো প্রপোজাল দিতে পারে তার ভিত্তিতে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন বিএনপি জামাতের প্রধান চ্যালেঞ্জ কি? প্রধান চ্যালেঞ্জ প্রচুর সুজন সুখী বের হবে তাদের ঠেকানো, আর কিছু দরকার নেই। আপনার সংগঠন বিকশিত করার দরকার নেই, জনগণের সাথে সম্পর্কটা তৈরি করেন। জনগণের সাথে নেতাকর্মী প্রচুর সম্পর্ক হয়েই আছে, রাইট। জনগণ আপনার দিকে তাকাই ছিল 17 বছর, আপনার প্রতি পূর্ণ ট্রাস্ট অনেক সময় রাখতে পারেনি, হতাশ হয়েছে। ট্রাস্টের একটা গ্যাপ তো তৈরি হয়েছিল, যে কারণে একটা নন পার্টিজান ব্যানারে অভ্যুত্থান করতে হইলো আমাদের। তো সেটা তো আমাদের স্বীকার করতে হবে। ফলে এই ট্রাস্টটা কেন তৈরি হইলো না, কেন গ্যাপটা হইলো, এটা সুযোগ আপনি মিটানোর। ফলে আপনাকে নেতাকর্মী নির্ভরতা থেকে জনতা নির্ভর রাজনীতি শুরু করতে হবে। এই জন্য প্রথম ক্র্যাকডাউনটা উইদিন পার্টি করতে হবে, বিএনপির ক্ষেত্রে যেরকম, জামাতের ক্ষেত্রে। গণতন্ত্র চর্চা করতে গিয়ে এই ভালনারেবল সময় ফ্যাসিবাদের যে দোসররা, নানানভাবে সুবিধাভোগীরা এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোতে জায়গা করে নিচ্ছে, এটি ঠেকানোর জন্য আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার আছে আমাদের দেশপ্রেম। আমি রাজনীতি করব তখনই করব আমি যখন নেতা হব। কেউ কিন্তু কর্মী হতে চায় না, সবাই নেতা হতে চায়, সবাই পদ চায়। পদ না হলে আমি দেশ সেবা করব না। এই ডিফারেন্সিয়েশনগুলো কিন্তু করতে হবে প্রতিটা দলের ভেতরই। যারা কিনা প্রথমে দলগুলোকে দেশপ্রেমটাকে এস্টাবলিশ করতে চায়, আমি দেশের জন্য করি। জিয়া রহমান সাহেব যেটা করছিলেন, ভালো ভালো বড় বড় নেতারা যে দেশের জন্য যে কাজগুলো করছিলেন, তো তাদের সেই দেশপ্রেমের পথে সেই পলিসিগুলোর ভিতরে যখন এই স্বার্থান্বেষী কিছু মহল যখন নিজেদের ফায়দা লুটানোর জন্য করে,
উপরে যারা থাকে তাদের কিন্তু এদেরকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এদের আজকাল ফেসবুক এবং মিডিয়ার জমানাতে এগুলো কিন্তু সব উঠে আসে, সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এদেরকে আপনি সরানো না পারলে আপনারাও পড়ে যাবেন, যারা রাজনীতি এক ধরনের হুমকির মুখে পড়ে যাবে, যেটি আগামীর যে বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এত রক্ত, এত জীবন, দেশপ্রেম ভাই, সেটি আসলে ব্যর্থ হবে। রনি ভাই আপনাকে ধন্যবাদ, রিয়াদ ভাই আপনাকেও ধন্যবাদ। দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।